প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ পরিস্থিতি কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকের আমি শিখাবো নবম থেকে দশম শ্রেণীর জন্য রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা। অতীতে আমি দুটি লেকচার দিয়েছি এখান থেকে। আজকের আমি যে লেকচার শিখাবো সেটা হবে স্থূল সংকেত ও আণবিক সংকেতের সমস্যাবলী, মানে সংক্রান্ত অঙ্ক। স্থূল সংকেত ও আণবিক সংকেত সংক্রান্ত অঙ্ক। তাহলে স্থূল সংকেত ও আণবিক সংকেত কি আগে একটু রিভিউ করি আবারও, যদিও তোমাদের গত লেকচারে এটি শিখিয়েছিলাম স্থূল সংকেত কি ও আণবিক সংকেত কি। আজকের আবার একটু রিভিউ করি স্থূল সংকেত কি। তোমরা মনোযোগ দিয়ে শোনো। কোন যৌগের যে সরলতম সংকেত, যা ওই যৌগের অণুতে পরমাণুগুলোর ন্যূনতম পূর্ণ সংখ্যার সরল অনুপাত প্রকাশ করে কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, তাকে বলা হয় স্থূল সংকেত। যেমন CH দ্বারা একটি যৌগে কার্বন একটি এবং হাইড্রোজেন একটি, অর্থাৎ 1:1 অনুপাতে আছে কার্বন এবং হাইড্রোজেন, কিন্তু এই যৌগটিতে প্রকৃত কয়টি কার্বন পরমাণু আছে, কয়টি হাইড্রোজেন পরমাণু আছে তা প্রকাশ করে না। যখন প্রকাশ করে না তখন তাকে বলা হয় স্থূল সংকেত। শুধুমাত্র যৌগটি কি কি মৌল কি অনুপাতে বিদ্যমান তা প্রকাশ করে এবং তার পূর্ণ সংখ্যার সরল অনুপাত প্রকাশ করে, কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না। আর যে সংকেত দ্বারা প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, শুধুমাত্র মৌলসমূহের অনুপাত প্রকাশ করে কিসের, ন্যূনতম পূর্ণ সংখ্যার, তখন তাকে বলা হয় স্থূল সংকেত। যেমন CH দ্বারা বোঝায় একটি যৌগের স্থূল সংকেত যেখানে কয়টি কার্বন আছে, কয়টি কার্বন প্রকৃত সংকেতে কয়টি কার্বন আছে, কয়টি হাইড্রোজেন আছে তা বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে কার্বন এবং হাইড্রোজেন 1:1 অনুপাতে বিদ্যমান আছে। কি বলো, 1:1 অনুপাতে বিদ্যমান আছে। তেমনি হাইড্রোজেন পারঅক্সাইডের H হলো স্থূল সংকেত, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের H যখন স্থূল সংকেত, এখানে বোঝা যায় 1 অনুপাতে বিদ্যমান আছে। হাইড্রোজেন আর অক্সিজেন কি 1:1 অনুপাতে বিদ্যমান আছে। তোমরা লক্ষ্য করো আণবিক সংকেত কাকে বলে। যৌগের যে প্রকৃত সংকেত, যা ওই যৌগের অণুতে প্রকৃত পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা প্রকাশ করে, তাকে বলা হয় আণবিক সংকেত। যেমন C6H6 দ্বারা বোঝায় যৌগটির নাম বেনজিন, যেখানে কার্বনের 6টি পরমাণু বিদ্যমান এবং হাইড্রোজেনের 6টি পরমাণু বিদ্যমান। এর প্রকৃত সংকেত C6H6, কিন্তু এর স্থূল সংকেত কি CH, যেখানে কার্বন এবং হাইড্রোজেন 1:1 অনুপাতে বিদ্যমান আছে। যদি আরেকটি যৌগ শিখাই তোমাদের, C2H2, এর নাম C2H2 এর নাম কি ইথাইন। কি নাম বলো, ইথাইন বা এসিটিলিন, যেখানে কার্বন আর হাইড্রোজেনের প্রকৃত সংখ্যা হলো দুটি কার্বন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে ইথাইন গঠিত। আর ইথাইনের এটা হলো আণবিক সংকেত। কি সংকেত? আণবিক সংকেত। কিন্তু স্থূল সংকেত কি CH। বুঝা যায় কার্বন এবং হাইড্রোজেন 1:1 অনুপাতে বিদ্যমান আছে। হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত H2O2। হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত কি H2O2, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডে দুইটা হাইড্রোজেন আছে এবং দুইটা অক্সিজেন আছে।
তাই হাইড্রোজেন পারঅক্সাইড স্থূল সংকেত হবে HO। ইহা থেকে আণবিক সংকেত এবং স্থূল সংকেত বোঝা গেল। আণবিক সংকেতে কোন যৌগে কয়টি পরমাণু বিদ্যমান তার প্রকৃত সংখ্যা জানা যায়, কিন্তু স্থূল সংকেতে শুধুমাত্র পরমাণুগুলোর সরল অনুপাত প্রকাশ করে সরল অনুপাত যায় না। এখন আসো স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান। পার্থক্যগুলো যদি আমরা বলতে যাই তাহলে 1 নম্বর পার্থক্য সংজ্ঞা দেওয়া, যে স্থূল সংকেত দ্বারা কোন যৌগে পরমাণুগুলোর ন্যূনতম পূর্ণ সংখ্যার সরল অনুপাত প্রকাশ করে, আর আণবিক সংকেত দ্বারা কোন যৌগে পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা প্রকাশ করে। স্থূল সংকেত জানার জন্য মৌলগুলোর ওই যৌগে মৌলগুলোর শতকরা পরিমাণ জানলেই চলবে, কিন্তু আণবিক সংকেত জানার জন্য আণবিক ভর শতকরা পরিমাণের সাথে বা শতকরা সংযুক্তির সাথে আণবিক ভরও জানতে হবে বা বাষ্প ঘনত্ব জানতে হবে। আবার স্থূল সংকেত কখনো কখনো আণবিক সংকেতের সমান হয়। স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হয় কার কার লক্ষ্য করো, পানি, অ্যামোনিয়া, তারপর সালফিউরিক অ্যাসিড, এদের স্থূল সংকেত যা আণবিক সংকেত তাই। স্থূল সংকেত যা আণবিক সংকেত তাই। কিন্তু আণবিক সংকেত হয় স্থূল সংকেতের সমান, অথবা স্থূল সংকেতে কি সরল গুণিতক, অথবা স্থূল সংকেতে কি বলো, সরল গুণিতক। বা সরল গুণিতক কি লক্ষ্য করো, CH এখানে যখন 6 দিয়ে গুণ দিই উভয় পরমাণুকে, তখন কি এটা সরল গুণিতক CH, C6H6 এর সরল গুণিতক 6 দিয়ে গুণ করব। তেমনি C2H2 হলো CH এর সরল গুণিতক। তাহলে হবে কি, আণবিক সংকেত হয় স্থূল সংকেতের সমান হয়, অথবা স্থূল সংকেতের সরল গুণিতক হয়। স্থূল সংকেতে কি সরল গুণিতক হয়। এখন মনোযোগ দাও, স্থূল সংকেত একাধিক যৌগের একটি হতে পারে, যেমন বেনজিনেরও স্থূল সংকেত CH, ইথাইনেরও স্থূল সংকেত CH। তাহলে একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে, কিন্তু আণবিক সংকেত সমানতা ব্যতীত অন্য কোন যৌগের, আণবিক সংকেত সমানতা ব্যতীত একটি যৌগের একটি হয়, আণবিক সমানতা ব্যতীত আণবিক সংকেত একটি যৌগের একটি হয়। এখন সমানতা কি, সমানতা কি তোমরা একটু ভালোভাবে জানো, যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলা হয় এবং এই বিষয়টিকে বলা হয় সমানতা। যেমন তোমরা জানো C2H6O একটি আণবিক সংকেত বিশিষ্ট যৌগ, এর দুটি সমানুতা হয়। লক্ষ্য করো কি কি, ইথানল, কিনল, ইথানল, আর আরেকটা কি ডাই মিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এখন লক্ষ্য করো C2H6O এর দুটি সমাণু হয়, যেখানে লক্ষ্য করো কি কি, ইথানল CH3CH2OH, এখানে কার্বনের পরিমাণ কয়টা, দুইটা কার্বন। কয়টা কার্বন, দুইটা কার্বন, দুইটা কার্বন আছে এখানে আছে। কয়টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, 3 2 5 আর 6, 6টা হাইড্রোজেন আছে। অক্সিজেন কয়টা আছে, একটা অক্সিজেন আছে। আবার লক্ষ্য করো এখানে কার্বন কয়টা আছে, দুইটা কার্বন আছে, দুইটা কার্বন। হাইড্রোজেন কয়টা, 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন আছে। অক্সিজেন কয়টা, একটা অক্সিজেন আছে। কিন্তু ইথানলের কার্যকরী মূলক হলো OH, এর ধর্ম ভিন্ন। তোমরা সকলেই ইথানল চেনো, অ্যালকোহলের প্রধান উপাদান হলো ইথানল, আর অ্যালকোহল মানে মদ, সকলেই মদের নাম তোমরা জানো।
যেটা নেশাকারক দ্রব্য। আর ডাইমিথাইল ইথার অথবা এর যদি আইইউপ্যাক নাম বলি তাহলে মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন অথবা ডাইমিথাইল ইথার। এখানে কার্যকরীমূলক হলো ও কার্যকরীমূলক, তাহলে ইথারের কার্যকরীমূলক। ফলে দুটি ভিন্ন যৌগ, রাসায়নিক ধর্ম ভিন্ন, ভৌত ধর্মও ভিন্ন, তাই আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এদেরকে পরস্পরে কি বলা হয়? সমাণু। এবং এই বিষয়টিকে বলা হয় কি? সমানুতা। তাহলে বলছে কি সমানুতা ব্যতীত একটি যৌগের আণবিক সংকেত একটি হয়। সমানুতা ব্যতীত একটি যৌগের আণবিক সংকেত কি? একটি হয়। এখন আসো স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে, আণবিক সংকেত কিভাবে নির্ণয় করে আমরা তোমাদের শিখাবো। তাহলে লক্ষ্য করো, একটি উদাহরণ একবারে অঙ্কের সাহায্যেই আমরা শিখাবো। লক্ষ্য করো, একটি যৌগে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, বাকি অক্সিজেন বিদ্যমান। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে স্থূল সংকেত এখান থেকে নির্ণয় করতে পারবো, কারণ শতকরা পরিমাণ দেওয়া আছে। এখন বলছিলাম কি আণবিক সংকেত নির্ণয়ের জন্য আমাদের আণবিক ভর জানতে হবে। তাহলে যৌগটির আণবিক ভর 180 গ্রাম বা বাষ্প ঘনত্ব 90 হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। এখন তোমরা কিভাবে স্থূল সংকেত নির্ণয় করবে তোমরা দেখো। বাষ্প ঘনত্ব আমরা প্রথমে বলছিলাম কি অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে যে কোনো গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর কি? বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব লক্ষ্য করো আণবিক ভরের অর্ধেক। আণবিক ভরে কি? অর্ধেক। তাহলে আণবিক ভর কি? বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে বাষ্প ঘনত্ব কাকে বলে তোমরা জানো? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন ও সম আয়তন হাইড্রোজেন গ্যাসের অনুপাতকেই বলা হয় বাষ্প ঘনত্ব। অর্থাৎ কোন নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন এবং সম আয়তন গ্যাস হাইড্রোজেন গ্যাসের অনুপাতকেই বলা হবে কি? বাষ্প ঘনত্ব। কি ঘনত্ব? বাষ্প ঘনত্ব। কোন নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন এবং সম আয়তন হাইড্রোজেনের পরিমাণের অনুপাতকেই বলা হবে কি? বাষ্প ঘনত্ব। এখন আসো আমরা এটা কিভাবে করব সমাধান। লক্ষ্য করো, যেহেতু পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি? শতকরা 100। তাহলে দেওয়া আছে
কার্বন কত পার্সেন্ট? 40%। হাইড্রোজেন কত পার্সেন্ট? 6.67%। সুতরাং অক্সিজেন কত পার্সেন্ট? অক্সিজেন 100 বিয়োগ 40 যোগ 6.67% সমান কত হবে? লক্ষ্য করো, 53.33%। 53.33%। লক্ষ্য করো। এখন প্রথম যে নিয়ম, 1 নাম্বার নিয়ম হলো, আমরা যদি এখানে যে পার্সেন্টেজটা দেখবা, সেই পার্সেন্টেজ 100-তে যদি যোগ করে দেখবা, যদি 100 থেকে কম হয় তাহলে প্রথমে যদি জৈব যৌগ দেওয়া থাকে তাহলে বুঝবা কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে, তাহলে বাকি কি অক্সিজেন থাকবে, বাকিটি কি থাকবে? অক্সিজেন থাকবে। যখন অক্সিজেন থাকবে তখন তুমি 100 থেকে বিয়োগ করলেই সেই অক্সিজেনের পরিমাণ তুমি পাবা। যদি অক্সিজেন দেওয়া নাও থাকতে পারতো, তুমি সবসময় মনে রাখবে পার্সেন্টেজ আগে যোগ করবা, যোগ করে দেখবা যদি 100 না হয় তাহলে বুঝবা যে অন্য কোনো মৌল বিদ্যমান আছে। সেক্ষেত্রে অগ্রাধিকারের ক্রম অনুসারে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, সাথে সাথে অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, তারপর অগ্রাধিকারের ক্রমে জৈব যৌগ যদি হয়, সেক্ষেত্রে আমরা অক্সিজেন আছে, বাকি অক্সিজেনের পরিমাণ আমরা বের করলাম। এই শতকরা পরিমাণ মৌলসমূহে বের করলাম। এই মৌলসমূহের এই শতকরা পরিমাণকে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করব। দেখো, মৌলসমূহের শতকরা পরিমাণকে নিজ নিজ বা স্ব নিজ নিজ বা স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এখানে যদি আরেকটু বেশি দেখো, মৌলসমূহের শতকরা পরিমাণকে স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে মৌলসমূহের আপেক্ষিক অনুপাত পাই। মৌলসমূহের কি পাই? আপেক্ষিক অনুপাত পাই, লিখতে পারো। লক্ষ্য করো, কার্বনের পারমাণবিক ভর কত? 40/12। অ্যান্সার কত? 3.33। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? লক্ষ্য করো, 6.67/1, 6.67। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। 16 দিয়ে ভাগ করো কাকে? 53.33 কে। তাকে 53.33 ভাগ 16 সমান 3.33। এখন আসো, এটা পেলাম কি? আপেক্ষিক অনুপাত পাই। তাহলে প্রথমে স্থূল সংকেত নির্ণয় করার জন্য মৌলসমূহের যে শতকরা পরিমাণ দেওয়া থাকবে তা প্রতিটা পরমাণু নিজ নিজ বা স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে মৌলসমূহের আপেক্ষিক পরিমাণ নির্ণয় করবা। মৌলসমূহের আপেক্ষিক কি পরিমাণ নির্ণয় করবা, ভাগ করে আপেক্ষিক পরিমাণ বা আপেক্ষিক অনুপাত বাহির করবা। তাহলে আপেক্ষিক অনুপাত কি? 3.33 হয়েছে কার্বন, হাইড্রোজেন হলো 6.67, অক্সিজেন হলো কত? 3.33। এখন আমাদের কথা হলো স্থূল সংকেত নির্ণয়ের জন্য এটা হলো প্রথম ধাপ, এইটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে বলছে কি, এই যে শতকরা আমরা আপেক্ষিক অনুপাত পেলাম, এর মধ্যে সর্বনিম্ন ভাগফল দ্বারা বা অনুপাত দ্বারা আমরা সকল অনুপাতকে আমরা ভাগ করে প্রকৃত অনুপাত পাবো। কি পাবো? প্রকৃত অনুপাত পাবো। এখন আসো কি লিখবা? সর্বনিম্ন
ভাগফল দ্বারা ভাগ করে মৌলগুলোর প্রকৃত অনুপাত পাই। প্রকৃত কি পাই? অনুপাত পাই। তাহলে প্রকৃত অনুপাত মনে রাখবা সবসময় পূর্ণ সংখ্যা হবে। প্রকৃত অনুপাত কি হবে? প্রকৃত অনুপাত সর্বদা পূর্ণ সংখ্যা হবে। কি সংখ্যা হবে বলো? পূর্ণ সংখ্যা হবে। লক্ষ্য করো সি 3.33 এটাই সর্বনিম্ন 1, হাইড্রোজেন 6.67 বা 3.33 সমান কত? 2, অক্সিজেন 3.33 ভাগ 3.33 সমান 1। অর্থাৎ যৌগটির স্থূল সংকেতে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে মৌলসমূহের প্রকৃত অনুপাত পাই। এই প্রকৃত অনুপাত সর্বদা পূর্ণ সংখ্যা হবে। কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো পূর্ণ সংখ্যা কি একটু দেখাই, মনোযোগ দিয়ে শোনো। যদি 1.482 হয় তাহলে এটাকে লিখবা 1 পয়েন্ট। যদি 54 হয় তাহলে লিখবা 2। 1.54 হলে লিখবা কত? 2। তাহলে 1.4 এই 5 এর নিচে থাকলে লিখবা 1, আর 1.54 যদি উপরে যায় তাহলে লিখবা কত? 2। তাহলে বলো তো 3.4 যদি হয় তাহলে কত লিখবা? কত লিখবে বলো? 3। তাহলে যদি 3.6 হয় তাহলে কত লিখবে? 4। মনে রাখবে। আর যদি এখন সমস্যা হলো যদি 1.5 হতো বা 2.5 হতো সেক্ষেত্রে প্রতিটা অনুপাতকে 2 দিয়ে গুণ করে আমরা পূর্ণ সংখ্যায় নেব। যদি 1.5 হয়, 1.5 বা 2.5 হয়, পূর্ণ সংখ্যা অনুপাত যদি অর্ধেক হয় তাহলে 1.5 এটা না নেওয়া যায় 1, না নেওয়া যায় 2। তাই একে কি করবা? 2 দ্বারা গুণ করবা। 2 দ্বারা গুণ করে কি 3 নেবা। তাহলে প্রতিটা অনুপাতকেই 2 দ্বারা গুণ করে নিতে হবে, যেটি পরবর্তী অঙ্কে আমি করাবো। লক্ষ্য করো এখন। তাহলে যৌগটি সুতরাং কার্বন কত অনুপাতে আছে? 1। হাইড্রোজেন কত অনুপাতে আছে? 2। অক্সিজেন কত অনুপাতে আছে? 1। তাহলে যৌগটিতে 1:2:1 অনুপাতে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। সুতরাং যৌগটির স্থূল সংকেত কি? যৌগটির স্থূল সংকেত CH2O। CH2O অর্থাৎ যৌগটির স্থূল সংকেত আমরা বের করলাম। যৌগটির স্থূল সংকেত আমরা বের করলাম। দেখো তোমরা এটা বুঝতে পারো কিনা, যৌগটির স্থূল সংকেত বুঝতে সমস্যা হয় কিনা। এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা হলো কিনা দেখো। অতনু দেখো তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা এ পর্যন্ত বুঝতে। ভালোভাবে উঠাও সকলে। মনোযোগ দিয়ে শোনো আবার। যখন আমরা যৌগটির যে শতকরা পরিমাণ দেওয়া থাকবে সেই শতকরা পরিমাণ আমরা যোগ করে দেখব আমরা 100 হয় কিনা। যদি 100 না হয় তাহলে বুঝবে যে
যৌগটিতে আরো অন্য কোনো মৌল বিদ্যমান আছে। তাহলে জৈব যৌগ যদি দেওয়া থাকে তাহলে অগ্রাধিকারে প্রথমে কার্বন তো থাকবেই, সাথে সাথে হাইড্রোজেন থাকবে, কারণ কার্বন ছাড়া তো আর জৈব যৌগ হয় না। আর হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ হয় ঠিকই, কিন্তু প্রতিস্থাপন করে। কিন্তু হাইড্রোজেনও থাকবে অগ্রাধিকারে। আর থাকবে কি? অক্সিজেন থাকবে। আর থাকবে কি? অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। অক্সিজেন থাকতে পারে আর কি? নাইট্রোজেন থাকতে পারে। এখন আসো কি, আর থাকতে পারে কি? অক্সিজেন, নাইট্রোজেন। এখন এগুলো তোমরা বাহির করতে পারবা। তারপরে শতকরা পরিমাণ যখন 100 হবে তখন বুঝবা সকল মৌল ক্লিয়ার। তারপর মৌলসমূহের যে শতকরা পরিমাণকে দেওয়া থাকবে সেই পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। ভাগ করে মৌলগুলোর আণবিক আপেক্ষিক অনুপাত বের করবা। এই আপেক্ষিক অনুপাত ভগ্নাংশ হতে পারে, যেমন কার্বনের 40/12, 3.33, হাইড্রোজেনের 6.67/1, 6.167 একই ভগ্নাংশ হতে পারে। কিন্তু এই সর্বনিম্ন ভাগফল দ্বারা সকল ভাগফলকে ভাগ করে মৌলসমূহের প্রকৃত অনুপাত পাই। সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে মৌলসমূহের কাকে? সকল ভাগফলকে ভাগ করে আমরা কি? মৌলগুলোর প্রকৃত অনুপাত পাই। এখানে কার্বন আছে কত? 3.33, 3.33 সমান কত? 1। হাইড্রোজেন আছে কত? 6.67, 3.33 ভাগ হবে কত? 2। অক্সিজেন হবে কত? 3.33 ভাগ 3.33, 1। অর্থাৎ যৌগটির স্থূল সংকেত আমরা বের করতে পারলাম। এখন সর্বনিম্ন ভাগফল দ্বারা সকল ভাগফলকে ভাগ করে পাই। সকল ভাগফলকে কি ভাগ করে আমরা প্রকৃত অনুপাত পাই। এখন আসো আমরা আণবিক সংকেত কিভাবে নির্ণয় করব? স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করব? স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় খুবই সহজ। স্থূল সংকেত গুণ n সমান সমান আণবিক ভর সমান সমান আণবিক সংকেত। এখন তোমরা এটি বুঝলা, স্থূল সংকেত ইন্টু n সমান সমান আণবিক ভর সমান সমান কি? আণবিক সংকেত। এখন তোমরা স্থূল সংকেত কি পেলাম? CH2O এর n। আণবিক ভর কত পেলাম? 180। এখন n এর মান বের করে আমরা আণবিক সংকেত আমরা বের করতে পারবো। n এর মান কিভাবে বের করব? কার্বনের পারমাণবিক ভর কত? 12 যোগ 1 ইনটু কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণ 2 যোগ 16 অক্সিজেনের পারমাণবিক ভর n সমান সমান 180, বা 30n সমান সমান 180, বা n সমান সমান 6। n সমান সমান কত? 6। সুতরাং যৌগটির আণবিক ভর কত? CH2O এর হোল 6 C6H12O6, অর্থাৎ যৌগটির আণবিক সংকেত হলো C6H12O6 এবং যৌগটির নাম কি?
গ্লুকোজ। যৌগটির নাম কি? গ্লুকোজ। এভাবে তোমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারবে। তাহলে আণবিক সংকেত নির্ণয়ের জন্য মনে রাখবে কি, স্থূল সংকেত ইনটু n সমান সমান আণবিক ভর, আর অথবা বাষ্প ঘনত্ব যদি দেওয়া থাকে, বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করে আণবিক ভর বের করা যায়, সমান সমান কি আণবিক সংকেত। তাহলে স্থূল সংকেত ইনটু n, স্থূল সংকেত তো পেলাই আগে বাহির করলাম, CH2O n সমান সমান 180 হলো আণবিক ভর দেওয়া আছে। আণবিক ভর কে আবার যদি এটা আবার n এর মান তোমরা বাহির করবে, কার্বনের পারমাণবিক ভর 12, হাইড্রোজেন 1 * 2 যোগ অক্সিজেনের 16, n 180, তাহলে 30n সমান সমান কত? 180। তো n সমান সমান কত? 6। n সমান সমান কত? 6। এখন লক্ষ্য করলাম, তাহলে যৌগটি স্থূল সংকেতে এখানে n এর পরিবর্তে কি বসাবো? 6 বসাবো। 6 বসিয়ে আমরা কি করব? গুণ করব C6H12O6। তাহলে যৌগটির আণবিক সংকেত কি? C6H12O6। সুতরাং যৌগটির নাম কি? গ্লুকোজ। যৌগটির নাম কি? গ্লুকোজ। তোমরা জানো গ্লুকোজের নাম সকলে শুনছো। এখন তোমরা নিজেরা একটি অঙ্ক করো, যদিও লক্ষ্য করো একটি যৌগে কার্বন আছে 32%, অক্সিজেন আছে 64%, বাকি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। যৌগটির স্থূল সংকেত করো। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। যৌগটির বাষ্প ঘনত্ব 75 হলে যৌগটির আণবিক ভর আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করবা। এই যে অঙ্কটি দিলাম তোমাদের, এই অঙ্কটি তোমরা বাসায় করে আমাকে আণবিক সংকেত তোমরা জানাও। সকলে দেখি কে কি কমেন্ট বক্সে সকলে অঙ্কটি সমাধান করে আমাকে জানাও। অঙ্কটি সমাধান করে আমাকে জানাও। এখানে একটু হিন্টস দিছিলাম, বলছিলাম যদি কোনো ভগ্নাংশ 1.5 হয় তাকে 2 দিয়ে গুণ করে কত হবে? 3 হবে। তাহলে প্রতিটা অনুপাতকেই 2 দিয়ে গুণ করতে হবে। প্রতিটা অনুপাতকেই 2 দিয়ে গুণ করতে হবে, একটু মনে রাখো অঙ্কটার হিন্টস। আর বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? আণবিক ভর পাবো। বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? আণবিক ভর পাবো। অর্থাৎ m আণবিক ভর 2 * d। d মানে কি? বাষ্প ঘনত্ব। d মানে কি? বাষ্প ঘনত্ব। m মানে কি? আণবিক ভর।
বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক, আর আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেকচারটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আবার পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো।